বাংলাদেশ তো টানা 4টা সিরিজ জিতেছে। আপনি যদি এই সবশেষ কয়েকটা সিরিজ দেখেন, এই বছরে ইনফ্যাক্ট ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স করেছে, সবচেয়ে বেশি ক্রেডিট আমি মনে হয় পেসারদের দিতে চাইবো। আমরা একটু একটা গ্রাফিক্স দেখি, যেখানে দেখবো যে এই বছর বাংলাদেশের পেস বোলিং ইউনিট পুরো দুনিয়ার অন্যতম সেরা, যেখানে তাসকিন নিজেই মানছেন যে বাংলাদেশের পেসাররা হয়তো এই মুহূর্তে পুরো বিশ্ব ক্রিকেটের সেরা 3-এ রয়েছে। 2026 সালে বাংলাদেশের পেসাররা 50-এর বেশি উইকেট নিয়েছে, 54টা উইকেট, ইকোনমি 4-এর সামান্য বেশি, 4.5-এর সামান্য বেশি, বোলিং গড় 18.2, স্ট্রাইক রেট 23.2, 5 উইকেট 3 বার, মেডেন ওভার 12টা। এই সংখ্যাগুলো মাহফুজ আলম, আপনি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এই বছরে প্রত্যেকটা সংখ্যায় বাংলাদেশ 1 নম্বরে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের অর্থাৎ আমাদের বা বাংলাদেশের ঠিক পরের অবস্থানটাই হচ্ছে ইন্ডিয়ার। সো ইন্ডিয়াকে আমরা জানি তারা কিন্তু পেসে পুরো ওয়ার্ল্ড সার্কিটে তারা ডোমিনেট করছে, সেটা ইংল্যান্ডে গিয়ে হোক, অস্ট্রেলিয়াতে গিয়ে হোক, অথবা তাদের নিজেদের মাটিতে হোক, তারা কিন্তু অপোনেন্টের উপর যেভাবে ডোমিনেট করে। সো এই রেকর্ড বাই নাম্বারগুলো আপনি যেগুলো বললেন, সেখানেও তাদের ডমিনেন্স অ্যাজ অলওয়েজ। তো সেখানে মানে দিস ইজ নট মোহাম্মদ সিরাজ, দিস ইজ নট মোহাম্মদ শামি, দিস ইজ নট হচ্ছে জসপ্রীত বুমরা, বাট দিস ইজ নাহিদ রানা। সো এই জায়গাতে মানে বাংলাদেশের পেসার অ্যালং উইথ তাসকিন এন্ড মুস্তাফিজুর রহমান ওর আদার পেসার্স, তারা এই ফিটটা অর্জন করেছেন। স্পেশালি আমি এখানে নাহিদ রানাকে একটু ক্রেডিট দিতে চাই, বিকজ 2026 আপনি যদি লিডার বোর্ডটা দেখেন, দ্য টপ উইকেট টেকার্স অ্যাক্রস দ্য ফরম্যাটস, 3 ফরম্যাট মিলে, তাহলে সেখানে সবার উপরের নামটা হচ্ছে সন্দীপ লামিছানে, 32 উইকেটস, 18টা ম্যাচ থেকে। পরের নামটা হচ্ছে 31টা উইকেট 10 ম্যাচ থেকে, 18 ম্যাচ 10 ম্যাচ, অ্যান্ড দিস ইজ নাহিদ রানা। সো আপনি যদি পেসার চিন্তা করেন, তাহলে হি ইজ লিডিং অ্যামং দ্য পেসার্স। এবং তার পরের নামটা হচ্ছে মানে শাহিন শাহ আফ্রিদি। তো শাহিন শাহ আফ্রিদি এমন না যে 30টা, তার 26টা উইকেট, অনেক পার্থক্য। শাহিন শাহ আফ্রিদির একটাও কিন্তু ফাইফার নাই। সো নাহিদ রানা 3টা ফাইফার। সো ওই জায়গা থেকে ডমিনেন্সটা একদমই ক্লিয়ার যে বাংলাদেশ এক্সপ্রেস, অথবা এই আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে বলেছি যে বাংলা মিসাইল ছুটছেন 150-তে, হোয়াট এভার, নাহিদ রানা যেভাবে বাংলাদেশের পেসারটাকে লিড করছেন অ্যালং উইথ তাসকিনকে তো ফিল সিমন্স প্রশংসা করেছেন এইভাবে, মানে বেস্ট এভার তাসকিনের এটা ফার্স্ট ওভার বোলিং তিনি দেখেছেন। এবং তিনি সবসময় বলেন যে ফার্স্ট ওভারটা হচ্ছে খেলার টোনটা সেট করে দেয়। সো তাসকিন টোন সেটার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একদমই। সো আমাদের দলের একজন বোলার প্রথম ওভারে গিয়ে খেলার টোন সেট করছেন, এরপরে আরেকজন এসে ডেভাস্টেটিং পারফরমেন্স করছেন, 150-এ মিসাইল ছুটছেন। সো প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে, পুড়িয়ে দিতে, উড়িয়ে দিতে আর কি লাগে। না, আপনার সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই মাহফুজ, আপনি যেটা বললেন যে আপনার কি মনে হয় না যে বেঞ্চের শক্তি যত বেশি ভালো হবে, তত ভালো একটা মধুর প্রতিযোগিতাও চলে? আপনি যে নামগুলো অলরেডি বললেন, সঙ্গে মুস্তাফিজুর রহমান, ওভার দ্য ইয়ার্স যেভাবে ভালো পারফরমেন্স করছে, তাসকিনের কথা তো বললেনই, নাহিদ রানা কিংবা শরীফুল ইসলাম, যিনি কিনা নিউজিল্যান্ডের সঙ্গে তার পুরো সিরিজ জুড়ে ইকোনমি ছিল 2.88, তারপরেও এখন পর্যন্ত একটা ম্যাচ তিনি খেলতে পারেন নাই। মানে ভাবেন যে বাংলাদেশের বেঞ্চের শক্তি কতখানি। এই বেঞ্চের শক্তি বেশি থাকার ফলেই কিনা বাংলাদেশ এবছরে এত বেশি রেকর্ড, সবশেষ ওয়ানডেতে দারুণ পারফরমেন্স করছে, কি মনে হয়? মানে ভারতের ক্ষেত্রে যেটা হয় যে এরকম পারফরমেন্স থাকার পরেও তাদের একটা টিমকে বসে থাকতে হয় একদম টপ টু বটম 11 পর্যন্ত, প্রত্যেকটা স্লটের যে পারফর্মার তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে বেঞ্চে, বিকজ পাইপলাইন ইজ ভেরি ভেরি স্ট্রং। সো আমরা তো এই পাইপলাইন নিয়ে কথা বলছি লাস্ট 10-12 বছর ধরে, যে পাইপলাইন পাইপলাইন পাইপলাইন, ফাইনালি উই গট দ্য পাইপলাইন, যেখানে আমরা হাত দিলে অন্তত বেঞ্চে এমন কাউকে পাচ্ছি যাদেরকে আমরা এখন আরেকটা টিম বানিয়ে আরেকটা কম্পারেটিভলি উইকার অপোনেন্টের এগেনস্টে চাইলে খেলে দিতে পারি। মানে ওরকম স্ট্রেংথ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আছে। সো এবাদত যেই সময়টাতে তিনি আসলে ইনজুর্ড হয়েছিলেন, তার অ্যাঙ্কেল ইনজুরিটা নিশ্চয় মনে আছে, আপনি দুজনেই কিন্তু মাঠে ছিলাম তখন। সো ওই সময়ের পরে এবাদত যেই পিকে ছিলেন, যে রিদমে ছিলেন, তিনি 149 ক্লিক করেছিলেন ওই সময় তিনি। সো ওই জায়গাটা থেকে তিনি ছিটকে গেলেন, বাট তিনি এখন আবার কামব্যাক করলেন, অ্যান্ড ফলোড বাই হাসান মাহমুদ, তাকে নিয়ে আমরা কথাও বলবো। তারপরে খালেদ রয়েছেন সেখানে, তারপরে এখন আব্দুল গাফার সাকলাইন, তিনি উঠে আসছেন নতুন করে, এবং রিপন মন্ডল আছেন সেখানে, তানজিম সাকিবরা রয়েছেন। সো মেনি নেমস। আপনি তাদেরকে যেভাবে, যেটা আমরা বলছিলাম যে এই পাইপলাইনটা বাংলাদেশের জন্য যেমন একটা মধুর সমস্যা, ঠিক তেমনভাবে প্রত্যেকটা দেশ কিন্তু আসলে ওয়েট করে যে এরকম একটা মধুর সমস্যা তৈরি করার জন্য। সো দিস ইজ দ্য টাইম দ্যাট উই ওয়েটেড ফর লং। না, আরেকটা ব্যাপার একটু অ্যাড করি আপনার সঙ্গে, এটা স্বস্তির ব্যাপার। আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে যখন খেলবেন, যে আমরা সবসময় তাকিয়ে থাকতাম যে আমাদের স্পিনাররা মিরপুরে খেলবে, জেতাবে, ধানখেটের উইকেট, যেটা অনেক সমালোচনা হয়েছিল। তো সেই জায়গা থেকে দিনের পর দিন পেসাররাই ম্যাচ জেতায়, এটাও নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেকখানি
স্বস্তির যে আমরা যদি সামনে বিদেশে খেলি, অনেকেই বলবে যে বিদেশে হয়তো কবে খেলবে, এই পেসাররা দেশে পারফরমেন্স করছে এমন, বিদেশে নিশ্চয়ই আরো বেশি করবে। বিশেষ করে ইয়ান বিশপের একটা টুইট মনে পড়লো যে তিনি বলছেন যে নাহিদ রানা তো খুব ভালো করছেন দেশের মাটিতে, কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, অস্ট্রেলিয়ায় এখনো টেস্ট খেলে নাই তিনি। তো পুরো ওয়ার্ল্ড ক্রিকেট তাকিয়ে আছে তার দিকে, ওয়েট করছে, মানে যে খুব মুখিয়ে আছে। আমার তো মনে হয় যে এই 150 যদি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের কন্ডিশনে তিনি এভাবে বোলিং করেন, সেটা 155-তে চলে যাবে বা 153, 54, 55 টাচ করবে, দিস মাই বিলিভ। এখান থেকে আবার দেখেন যে ডারউইন বা ম্যাকাইতে না জানি আবার তারা উল্টা ধান খেত করে বসে। সো এখন যে ধরনের পেস অ্যাটাক হচ্ছে, এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সামনে যেহেতু অস্ট্রেলিয়াতে আমাদের খেলা আছে, ডারউইনে আমরা যাব, ম্যাকাইতে যাব, অ্যান্ড ফলোড বাই সাউথ আফ্রিকাতে কমপ্লিট টেস্ট, মানে কমপ্লিট সিরিজ আছে, সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ, ওয়ান ডে খেলবে, টি-20 খেলবে, এবং ওয়ার্ল্ড কাপের ভেন্যুতেও বাংলাদেশ ওডিআই খেলবে, এবং জিম্বাবুয়েতে যখন যাচ্ছে সেখানেও কিন্তু ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে বাংলাদেশ খেলছে, হারারে এবং বুলাওয়েতে। সো ওই জায়গাতে আমার কাছে মনে হয় যে আমরা একটু মুখিয়ে থাকবো যে মিরপুরে টনি হ্যামিং যা উপহার দিলেন, সেখানে ন্যাচারালি পেসি অ্যান্ড বাউন্সি উইকেটে আমরা কতটুকু এক্সট্রাক্ট করতে পারছি, পেসাররা না যতটুকু আশ্বস্ত করছে, সেই সাথে টপ অর্ডার ব্যাটাররা সেটা কিভাবে সামাল দেন, সেটা কিন্তু একটু দেখার বিষয় আছে। পেসাররা তাদের লাইন লেন্থ, তাদের স্পট যদি মেনটেন করেন, দে উইল গেট দ্য অ্যাডভান্টেজ ফ্রম দ্য উইকেট, বাট ব্যাটার্স তাদের জন্য কিন্তু একটু টাফ টাইম ওয়েট করছে, কারণ অপোনেন্টের যারা হচ্ছে পেস এক্সট্রাক্ট করবেন উইকেটে, তাদেরকে আমরা মিরপুরে কিছু কিছু জায়গায় আমরা খাবে খেয়েছি। মুস্তাফিজ কিন্তু টিম মিটিংয়ে সেই কয়েকটা জিনিস কিন্তু মেনশন করেছেন। তো ওই জায়গাগুলা যে 4-5টা উইকেট পড়ার পরেও, মানে ষষ্ঠ বা সপ্তম উইকেটে এসে একটা বড় পার্টনারশিপ বা টপ অর্ডার থেকে সেখানকার কন্ডিশনে আমরা 100-150 রানের পার্টনারশিপ করছি, ওই সময়টা যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে আমরা বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে টেক্কা দেওয়ার যে বিষয়টা, সেটা আরো বেশি প্রকট হবে, প্রবল হবে, আরো বেশি ডমিনেন্স আমাদের আসবে। হোম গ্রাউন্ডে দিস ইজ ওকে, বাট আমাদের ওই জায়গা থেকে পারফর্ম করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.